হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল বি ফর বায়োলজি। আজকে আমরা পড়ব কোষচক্র। কোষচক্র কি না, আমরা জানি যে একটি কোষ বিভাজিত হয়ে অপত্য কোষ উৎপন্ন করে। কিছু সময় পরে সেই অপত্য কোষ আবার বিভাজিত হয়, অর্থাৎ কোষ বিভাজন একটি চলমান প্রক্রিয়া। তাহলে একটি কোষ বিভাজিত হওয়ার পর যখন নতুন অপত্য কোষ উৎপন্ন হচ্ছে, সেই অপত্য কোষটি পরবর্তী পর্যায়ে বিভাজিত হওয়ার সময় পর্যন্ত যে ধারাবাহিক ঘটনাগুলো ঘটে থাকে সেগুলো হচ্ছে চক্রাকার পথে, তাকে আমরা কোষচক্র বলি। ঠিক আছে, তাহলে কোষচক্রের প্রথম দুটি ধাপ ইন্টারফেজ এবং এম ফেজ। ইন্টারফেজ হচ্ছে কোষের প্রস্তুতিকালীন দশা। আগে ধারণা করা হতো যে ইন্টারফেজ মানে স্থির দশা। কেন না, ইন্টারফেজ দশায় যে ঘটনাগুলো ঘটে থাকে সেগুলো বাইরের থেকে বোঝা যায় না, তাই বিজ্ঞানীরা ধারণা করতেন যে ইন্টারফেজ স্থির দশা। কিন্তু পরে জানা গেছে যে ইন্টারফেজ দশায় যথেষ্ট গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ঘটে থাকে, তাই বিজ্ঞানীরা একে এখন প্রস্তুতিকালীন দশা বলছেন। ঠিক আছে, এই ইন্টারফেজকে তিনটি উপদশায় ভাগ করা যায়। সেই উপদশাগুলি হলো যথাক্রমে G1, S এবং G2। তারপর যখন কোষ প্রস্তুতি সম্পন্ন করে, তারপর সে এম ফেজ বা মাইটোটিক ফেজে প্রবেশ করে। এই মাইটোটিক ফেজ আবার দুটি পর্যায়ে সম্পন্ন হয়। প্রথমত নিউক্লিয়াসের বিভাজন হয়, যাকে আমরা ক্যারিওকাইনেসিস বলে জানি, এবং তারপর সাইটোপ্লাজমের বিভাজন হয়, যাকে আমরা বলি সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজন আবার চারটি দশায় সম্পন্ন হয়। এই দশাগুলি হল প্রোফেজ, মেটাফেজ, এনাফেজ এবং টেলোফেজ। তারপর হয় ক্যারিওকাইনেসিস। তাহলে দেখো, কোষ বিভাজন সংক্রান্ত এই যে ঘটনাগুলো সেগুলো পরপর হচ্ছে G1, S, G2, প্রোফেজ, মেটাফেজ, এনাফেজ, টেলোফেজ এবং সাইটোকাইনেসিস। তারপর দুটো অপত্য কোষ উৎপন্ন হয়। তাহলে এই ঘটনাপঞ্জি যে চক্রাকার পথে প্রবাহিত হয় তাকে কোষচক্র বলে। পরিষ্কার? আচ্ছা, এরপর আমরা দেখব ঘটনাগুলো কিভাবে ঘটে। তাহলে প্রথমত হচ্ছে ইন্টারফেজ। ইন্টারফেজ কি না, পূর্বে বিজ্ঞানীদের ধারণা ছিল যে ইন্টারফেজ প্রকৃতপক্ষে স্থির দশা। কেন না, ইন্টারফেজ দশায় যে ঘটনাগুলো ঘটে থাকে সেগুলো বাইরের থেকে বোঝা যায় না। পরবর্তীকালে দেখা যায় যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনাগুলো স্থির দশায় ঘটে, অর্থাৎ একটি কোষ বিভাজিত হওয়ার আগে প্রস্তুতি সেরে নিচ্ছে এই ইন্টারফেজ দশায়। তাই বর্তমানে বিজ্ঞানীরা ইন্টারফেজকে প্রস্তুতিকালীন দশাও বলছেন। ঠিক আছে, এই ইন্টারফেজ তিনটি উপদশায় বিভক্ত। আগেই বলেছি G1, S এবং G2। তারপর আসছে এম ফেজ। তাহলে যে ঘটনাগুলো ঘটে আমরা কিভাবে মনে রাখবো, দেখো। তাহলে যদি আমরা মূল চারটে অবস্থাকে বর্ণনা করি, সেই চারটি হচ্ছে G1, S, G2 এবং M। সেখানে সবথেকে গুরুত্বপূর্ণ দুটো অংশ হচ্ছে S এবং M। এই S দশায় কি হয়, সিনথেসিস দশা, এখানে হয় ডিএনএ রেপ্লিকেশন, এবং এম দশায় হয় আসল কোষ বিভাজন। তাহলে আমরা মনে রাখবো এইভাবে যে এস দশার পূর্ববর্তী হচ্ছে G1, অর্থাৎ এস দশায় যে ঘটনাগুলো ঘটে তার প্রিপারেশন শুরু হয় G1 এ। আবার এম দশায় যে ঘটনাগুলো ঘটে তার প্রিপারেশন শুরু হয় G2 তে। তাহলে দেখবো এস দশায় কি হয়। সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে এস দশার ডিএনএ রেপ্লিকেশন বা ডিএনএ সিনথেসিস। তার জন্য প্রয়োজনীয় যে ঘটনাগুলো সেগুলো G1 এ ঘটে। G1 কে বলা হয় গ্রোথ 1
বা গ্যাপ 1, অর্থাৎ প্রথম পর্যায়ে সদ্য গঠিত অপত্য কোষটি কি হয়, বৃদ্ধি হয়, তাই এর নাম গ্রোথ ফেজ। তাহলে বৃদ্ধি হয় মানে নিউক্লিয় সাইটোপ্লাজম যে ম্যাটেরিয়াল তার সাম্য বজায় থাকে। তারপর কি হয়, ডিএনএ সিনথেসিসের জন্য প্রয়োজনীয় যে প্রোটিন এবং এনজাইম সেইগুলো এখানে তৈরি হয়। আর কি ঘটে না, ডিএনএ সিনথেসিসের জন্য কিসের এনার্জির প্রয়োজন, তাহলে এখানে এটিপি সংশ্লেষ হয়। আর কি ঘটে না, কিছু কিছু কোষীয় অঙ্গাণুর ডাবলিং হয়। ঠিক আছে, আচ্ছা, এরপর হয় সিনথেসিস। এখানে কি বললাম, ডিএনএ রেপ্লিকেশন। তাহলে ডিএনএ রেপ্লিকেশনটা কি, দেখো তোমরা জানো যে ডিএনএ হচ্ছে সূত্রাকার, অর্থাৎ একটা সুতোর মতো। আবার কোষ বিভাজনের সময় তোমরা দেখবে যে ডিএনএ প্রকৃতপক্ষে এস আকৃতি বিশিষ্ট, এক্স আকৃতি বিশিষ্ট। ঠিক আছে, তাহলে ওই যে সূত্রাকার অংশটা এক্স আকৃতি বিশিষ্ট কিভাবে হচ্ছে, অর্থাৎ যে সুতোর মতোটা ছিল সেটার কি হচ্ছে, রেপ্লিকেশন, আরেকটা ওই রকম তৈরি হয়ে যাচ্ছে, তার মানে এই রকম দাঁড়াচ্ছে, অর্থাৎ এক্স আকৃতি বিশিষ্ট। ঠিক আছে, এটাই প্রকৃতপক্ষে ডিএনএ সিনথেসিস। এই ছবিতে দেখো দেখা যাচ্ছে কি ছিল, G1 ছিল সূত্রাকার, আর এখানে বোঝা যাচ্ছে যে সিনথেসিসের সময় এখানে এক্স আকৃতি বিশিষ্ট ক্রোমোজোম দেখা যাচ্ছে। এরপর হয় G2। G2তে কি গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ঘটে না, এম ফেজে কি হয়, অ্যাস্ট্রাল রে। অ্যাস্ট্রাল রে কোথা থেকে উৎপন্ন হয়, মানে টিবিউলান প্রোটিন। তাহলে G1 তার পূর্ববর্তী অবস্থা, অর্থাৎ টিবিউলান প্রোটিন সিনথেসিস এখানে হচ্ছে। আর কি হয়, প্রচুর এটিপির দরকার, এটিপি সংশ্লেষ হয়। আর কি ঘটনা ঘটে না, এসের শেষ দিকে এবং G2 এর শুরুতে, এই সময়টায় ঘটে কি, প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রোজোম বিভাজিত হয়, যেখান থেকে কি উৎপন্ন হয়, অ্যাস্ট্রাল রশ্মি উভয় প্রান্ত থেকে, আমরা পরে দেখব। তাহলে এই গেল G2। এরপর প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এবং সাইটোকাইনেসিস আমরা ডিটেলসে পরে আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা, এবারে রইল বাকি চেক পয়েন্ট। চেক পয়েন্ট কি না, যদি কোষ বিভাজনের সময় প্রস্তুতিতে কোনো বিপত্তি থাকে, অর্থাৎ ঠিকমতো প্রস্তুতি না হয়, তাহলে এই কোষচক্রের বিভিন্ন পয়েন্টে গিয়ে কোষ বিভাজন স্তব্ধ হয়ে যায় বা আটকা পড়ে যায়, আর ওই কোষটি বিভাজিত হয় না। সেই পয়েন্টগুলোকে বলা হয় চেক পয়েন্ট। কি বললাম, কোষ বিভাজনের সময় প্রস্তুতিকালীন অবস্থায় যদি কোনো বিপত্তি ঘটে বা প্রস্তুতিতে বাধা থেকে যায়, তাহলে ওই কোষটি আর বিভাজিত হয় না, চক্রের বিভিন্ন পয়েন্টে গিয়ে বাধাপ্রাপ্ত হয়। সেই পয়েন্টগুলোকে বলা হয় চেক পয়েন্ট। আগে আমরা দুটো চেক পয়েন্টের কথা জানতাম, এখন তৃতীয় চেক পয়েন্টের কথাও জেনে গেছি, অর্থাৎ তিনটে চেক পয়েন্ট আছে। কি কি, এখানে ছবিতে দেখো, G1S একটা চেক পয়েন্ট, G2M একটা চেক পয়েন্ট এবং M চেক পয়েন্ট। G1S চেক পয়েন্ট কি না, এইখানে যদি G1 এর প্রস্তুতিকালীন অবস্থায় কোনো সমস্যা থাকে, অর্থাৎ ডিএনএ সিনথেসিসের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি না হয়, তাহলে এইখানে কোষ বিভাজন বন্ধ হয়ে যায়, তাহলে কোষটি আর বিভাজিত হয় না। আবার G2M চেক পয়েন্ট কি, যদি কোনো কারণে ডিএনএ সিনথেসিস হওয়ার পরে ডিএনএ ক্ষতিগ্রস্ত হয়, তাহলে ওইখানে রিপেয়ার হয়ে যায় G2তে এসে। এই রিপেয়ারমেন্ট ঠিকমতো না হলেই
ওই কোষটি আর এম ফেজে প্রবেশ করতে পারবে না, অর্থাৎ ওইখানে বাধাপ্রাপ্ত হবে। তৃতীয় চেক পয়েন্ট হচ্ছে এম চেক পয়েন্ট। এটা কি না, এটা হচ্ছে মেটাফেজ এবং অ্যানাফেজের মধ্যে চেক পয়েন্ট। ওখানে যখন আমরা ডিটেলসে মেটাফেজ অ্যানাফেজ সব পড়ব, সেখানে আমরা দেখব যে বেমতন্তুর সঙ্গে তোমার ক্রোমোজোমের কানেকশন কীভাবে হয় না, সেন্ট্রোমিয়ার অংশে কাইনেটোকোর সাহায্যে। ওই কাইনেটোকোর যদি ঠিকমতো অ্যাটাচমেন্ট না হয়, তখন কিন্তু ওই চেক পয়েন্টটা কাজ করে, অর্থাৎ ওইখানে কোষবিভাজন স্তব্ধ হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই গেল ইন্টারফেজ দশা তোমাদের সিলেবাসের মতো করে ডিটেলসে আলোচনা। যদি আজকের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কোনো সমস্যা থাকলে কমেন্ট করে জানাবে। আর এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের ক্লাসে।